দেশের রাজস্ব আদায় ব্যবস্থায় এক অভাবনীয় পরিবর্তন। জাতীয় রাজস্ব বোর্ড, যা এনবিআর নামে পরিচিত, মধ্যরাতে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কঠোর গোপনীয়তার মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছে অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, এনবিআর ভেঙে দুটি নতুন বিভাগ সৃষ্টি করা হয়েছে: রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এই পদক্ষেপটি নেওয়া হয়েছে বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের মাধ্যমে। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল, এই অধ্যাদেশ জারির আগে বিসিএস, আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। সোমবার রাতে জারি করা এই অধ্যাদেশে নতুন সৃষ্ট বিভাগগুলোর কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। রাজস্ব নীতি বিভাগের প্রধান কাজ হবে কর আইনের প্রয়োগ এবং কর আদায় পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা। অন্যদিকে রাজস্ব সংগ্রহের মূল দায়িত্ব অর্পিত হয়েছে নবগঠিত রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের ওপর। এই বিভাগের প্রশাসনিক পদগুলোতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এনবিআর এর মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থাকে এভাবে মধ্যরাতে বিলুপ্ত করার সিদ্ধান্ত এবং এর পরিবর্তে দুটি নতুন বিভাগ তৈরি করার কারণ এখনও স্পষ্ট নয়। এই আকস্মিক পরিবর্তনে রাজস্ব আদায় প্রক্রিয়া এবং দেশের অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের বড় ধরনের পরিবর্তন আনার আগে সকল অংশীজনের মতামত নেওয়া উচিত ছিল। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে এই বিলুপ্তির কারণ এবং নতুন বিভাগগুলোর কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সকলের দৃষ্টি এখন সরকারের পরবর্তী ঘোষণার দিকে নিবদ্ধ। দেশের অর্থনীতি এবং রাজস্ব ব্যবস্থার উপর এই পরিবর্তনের কেমন প্রভাব পড়বে তা সময়ই বলে দেবে। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে মহাসড়ক ও তার আশপাশে বসতে চলেছে প্রায় ২১৭টি পশুর হাট। প্রতি বছর এই হাটগুলোর কারণে ঈদ যাত্রায় যানজটের ভোগান্তি পোহাতে হয়। তবে এবার এই ভোগান্তি কমাতে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। সড়ক ও রেলের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, কোনো পশুর হাট সড়কের ওপর বসানো যাবে না। হাটের প্রবেশপথ তৈরি করতে হবে মহাসড়কের বিপরীত দিকে। পাশাপাশি প্রতিটি হাটের জন্য কোথায় কতটুকু জায়গা নির্ধারণ করা হয়েছে তার বিস্তারিত ম্যাপ ও স্কেচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর ঈদের সরকারি ছুটি শুরু হবে ৪ জুন থেকে এবং ঈদের অন্তত ৩ দিন আগেই সরকারি অফিস আদালত বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির কারণে গত ঈদ উল ফিতরের যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হলেও এবার কোরবানির ঈদ বর্ষার শুরুতে হওয়ায় টানা বৃষ্টিতে ভোগান্তির আশঙ্কা রয়েছে। সড়ক ও মহাসড়কে ১৪৯টি যানজট প্রবণ স্পট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ৪৯টি, ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কে ৫৪টি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ৬টি, ঢাকা সিলেট মহাসড়কে ৪২টি এবং ঢাকা পাটুরিয়া আরিচা মহাসড়কে ৮টি স্থানে যানজটের আশঙ্কা রয়েছে। উপদেষ্টা ফাউজুল কবির জানান, অতিরিক্ত ভাড়া আদায় এবং পশু পরিবহনকারী গাড়িতে চাঁদাবাজি বন্ধে কঠোর নজরদারি রাখা হবে। ঢাকা থেকে বের হওয়ার মুখে হানি ফ্লাইওভারে যানজট নিরসনে টোল আদায় প্রক্রিয়া দ্রুত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করছে। গত বছর ঈদ যাত্রায় মহাসড়কে পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখা, কারখানায় ধাপে ধাপে ছুটি সহ ২৭টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সিদ্ধান্ত হয়েছে কোরবানির হাটে পশু নামানো ও বিক্রি করা, পশু গাড়িতে ওঠানোর জন্য হাটের ভেতরেই আলাদা জায়গা রাখতে হবে। পর্যাপ্ত জায়গা না থাকলে এই কাজগুলো হাট থেকে দূরে সম্পন্ন করতে হবে। সরকারের এই পদক্ষেপগুলো ঈদ যাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি কতটা কমাতে পারবে সেটাই এখন দেখার বিষয়। দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পররাষ্ট্র সচিব সহ ৬ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে সদস্যপদ থেকে স্থগিত করেছে অফিসার্স ক্লাব ঢাকা। এই ঘটনা ইতিমধ্যে রাজধানীর উচ্চ মহলে আলোড়ন সৃষ্টি করেছে। চলুন বিস্তারিত জানি।
অফিসার্স ক্লাব ঢাকার পক্ষ থেকে সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন সহ আরও ৫ সাবেক সচিবের সদস্যপদ সাময়িকভাবে বাতিলের ঘোষণা দেওয়া হয়। ক্লাবের সাধারণ সম্পাদক ABM আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। পাশাপাশি দুদকের চলমান মামলাও তাদের বিরুদ্ধে থাকায় ক্লাবের নিয়ম অনুযায়ী এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে তারা হলেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক সচিব MA কাদের, সাবেক সচিব সিরাজুল হক খান, সাবেক জ্যেষ্ঠ সচিব ও PSC সদস্য SM গোলাম ফারুক, দুদকের সাবেক কমিশনার জহিরুল হক এবং সাবেক সচিব ও নির্বাচন কমিশনার আনিসুর রহমান। ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আমাদের জানান, অফিসার্স ক্লাবের গণতন্ত্র অনুযায়ী কোনো সদস্য যদি নৈতিকতা বা আইন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত হন তাহলে তার সদস্যপদ সাময়িক বা স্থায়ীভাবে বাতিল করা যায়। অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই ঘটনায় সরকারি ও বেসরকারি মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই সিদ্ধান্তকে সঠিক ও সময়োপযোগী বলে অভিহিত করছেন। অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইনি লড়াই বা পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়েও চলছে জল্পনা। ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির প্রধান সড়কে ফুল কেনাবেচা এবার বন্ধ হচ্ছে। ঝিকরগাছা উপজেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তি জারি করে যশোর বেনাপোল মহাসড়কের পাশে ফুলসহ যে কোনো ধরনের ব্যবসা এবং জনসমাগম নিষিদ্ধ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি আজ সোমবার দুপুরে প্রকাশ করা হয় এবং আজ মঙ্গলবার সকাল থেকে এটি কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহাসড়কের দুই পাশে ঝুঁকিপূর্ণ মৃত রেইন ট্রি গাছ রয়েছে। একই সাথে এটি দেশের অন্যতম ব্যস্ততম বেনাপোল স্থলবন্দরের সাথে ঢাকা খুলনা যশোরের সংযোগ স্থাপনকারী প্রধান সড়ক। রাস্তার ওপর ফুল ব্যবসায়ীদের সমাগম যানজট সৃষ্টি করে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এই আশঙ্কার কথা বিবেচনা করে উপজেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তর যৌথভাবে গদখালি ও পানিসারায় সরকারি খরচে 2টি আধুনিক ফুল বিপণন কেন্দ্র স্থাপন করেছে। যশোর জেলা কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা জানান, চাষি ও ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশে ফুল বেচাকেনার সুবিধার জন্য এই 2টি বিপণন কেন্দ্র তৈরি করা হয়েছে। গদখালির কেন্দ্রটি আগামীকাল থেকে চালু করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। কেন্দ্রে যাতায়াতের জন্য রাস্তাটি পাকা করা হয়েছে, ফলে যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে। এছাড়াও গদখালি বাজারের তুলনায় নতুন বিপণন কেন্দ্রের টোল খরচ অনেক কম হওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হবেন। যেখানে গদখালি বাজারের ইজারা মূল্য 6 লাখ টাকা, সেখানে নতুন বিপণন কেন্দ্রের টোল ধরা হয়েছে মাত্র 1,18,000 টাকা। প্রতিদিন কাকডাকা ভোরে গদখালি বাজারে মহাসড়কের ওপর ফুলের হাট বসে, যা ভয়াবহ যানজটের সৃষ্টি করে এবং প্রায়শই দুর্ঘটনার কারণ হয়। এই সমস্যার সমাধানে 4 বছর আগে 1,07,00,000 টাকা ব্যয়ে একটি ফুল বিপণন কেন্দ্র স্থাপন করা হলেও সংযোগ সড়কের সমস্যার কারণে কৃষকরা সেখানে যেতে আগ্রহী হননি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ সাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়নি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, শেখ সাইরা শারমিন দুপুর 1:35 মিনিটে থাই এয়ারলাইন্সের TG322 ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার জন্য চেক ইন করেন। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। ঠিক কী কারণে তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। শেখ সাইরা শারমিনের পারিবারিক পরিচয়ও বেশ উল্লেখযোগ্য। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দিনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল উদ্দিন আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিবিদ এবং বাগেরহাট 1 আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার ছেলে শেখ তন্ময়ও বাগেরহাট 2 আসন থেকে একই প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই ঘটনার পর থেকে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে। কেন শেখ সাইরা শারমিনকে বিদেশ যেতে বাধা দেয়া হলো সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ থেকে কোনো আইনি জটিলতা অথবা নিরাপত্তা সংক্রান্ত কারণে তাকে আটকে দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আন্দালিব রহমান পার্থ ও শেখ সাইরা শারমিনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার 13 মে মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আসামির 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। অন্যদিকে মমতাজ বেগমের আইনজীবীরা তার রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা আসামির জামিন নামঞ্জুর করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল সোমবার রাত 12:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত বছরের 19 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় সাগরের বুকে গুলি লাগে এবং তার শরীর ভেদ করে বেরিয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় গত 27 নভেম্বর নিহত সাগরের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও মামলায় 250 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম এই মামলার 49 নম্বর এজাহার নামী আসামি। শিল্পী মমতাজ বেগম আওয়ামী লীগের মনোনয়নে 2008 সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরবর্তীতে 2014 এবং 2018 সালের বিতর্কিত নির্বাচনে নৌকা প্রতীকে মানিকগঞ্জ 2 আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তবে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ 2 আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। শ্রোতা বন্ধুরা, দেশের রাজনীতিতে এক অভূতপূর্ণ ঘটনা। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা জারির পরপরই এই পদক্ষেপ নেওয়া হলো। এর ফলে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এখন অনিশ্চিত। গতকাল সোমবার রাতে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের কথা বলা হয়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী আওয়ামী লীগ জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে দলগতভাবে অংশ নিতে পারবে না। তবে নির্বাচন কমিশন ঠিক কোন আইনের অধীনে এই সিদ্ধান্ত নিয়েছে তা এখনও স্পষ্ট নয়। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেট প্রকাশের পরপরই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে জরুরি কমিশন সভা বসে। দীর্ঘ 3.5 ঘণ্টার বৈঠক শেষে ইসি সচিব আক্তার আহমেদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করেছে। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ বা রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার কোথাও এই বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত দেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে। নিবন্ধন স্থগিত হওয়ার ফলে আওয়ামী লীগের মনোনীত কোনো প্রার্থী দলীয় প্রতীকে কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবে না। 2008 সালে নিবন্ধন প্রথা চালুর পর আওয়ামী লীগ ছিল ইসির 6 নম্বর নিবন্ধিত দল। এর আগে জামায়াত সহ 5টি দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল। এই ঘটনার সূত্রপাত গত শনিবার, যখন অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামের দাবির মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে এনসিপি ও ছাত্র শিবির সহ কয়েকটি ছাত্র সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের একটি সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে তখন পরিষ্কার হয়ে যাবে, অপেক্ষা করুন। এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পরবর্তী পদক্ষেপ কি হবে তা জানতে আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় খোলার সম্ভাবনা তৈরি হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন এই খাতে সংশ্লিষ্টরা। দীর্ঘ প্রায় 1 বছর বন্ধ থাকার পর কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা করতে আগামী 14 মে মালয়েশিয়ায় যাচ্ছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এরপর আগামী 21 মে অনুষ্ঠিত হবে 2 দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের গুরুত্বপূর্ণ সভা। এই খবরে রিক্রুটিং এজেন্সি এবং অভিবাসন বিশেষজ্ঞরা বেশ আশাবাদী। তবে তাদের প্রধান দাবি, সরকার যেন কর্মীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন চুক্তি করে। তারা অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি একটি সিন্ডিকেট মুক্ত শ্রমবাজারের প্রত্যাশা করছেন।
রিক্রুটিং এজেন্সিগুলোর মতে মালয়েশিয়ার সাথে দর কষাকষির সময় বাংলাদেশকে অবশ্যই একটি শক্তিশালী অবস্থান নিতে হবে। অন্যদিকে বিশেষজ্ঞরা কর্মী প্রেরণের ক্ষেত্রে সংখ্যার চেয়ে গুণগত মানের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। অতীতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত বেশিরভাগ সমঝোতা চুক্তি কর্মীদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মধ্যস্বত্বভোগীদের দুর্নীতিতে বহু কর্মী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে ২০২১ সালের চুক্তিতে রিক্রুটিং এজেন্সি নির্বাচনের ক্ষমতা মালয়েশিয়ার হাতে চলে যাওয়ায় একটি সিন্ডিকেট তৈরি হয়। এই সিন্ডিকেটের কারণে অভিবাসন ব্যয় আকাশচুম্বী হয়ে ৫.৫ লাখ টাকা পর্যন্ত পৌঁছেছিল এবং মালয়েশিয়ায় গিয়ে অনেক কর্মী কাজ না পেয়ে অনিশ্চিত জীবনযাপন করতে বাধ্য হয়েছিলেন। রিক্রুটিং এজেন্সিগুলো এবার মালয়েশিয়া শ্রমবাজারকে সিন্ডিকেট মুক্ত করার উপর জোর দিচ্ছে, যাতে অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো যায়। মালয়েশিয়ার সাথে নতুন চুক্তি করার ক্ষেত্রে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বিভিন্ন অংশীজনের সাথে বিস্তারিত আলোচনা করা উচিত। এখন দেখার বিষয় সরকার কর্মীদের স্বার্থ রক্ষা করে একটি সুষ্ঠু ও সাশ্রয়ী অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে কতটা সফল হয় এবং মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় খোলার এই সুযোগটি বাংলাদেশের জন্য কতটুকু ফলপ্রসূ হয়। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে মহাসড়ক ও তার আশপাশে বসতে চলেছে প্রায় ২১৭টি পশুর হাট। প্রতি বছর এই হাটগুলোর কারণে ঈদ যাত্রায় যানজটের ভোগান্তি পোহাতে হয়। তবে এবার এই ভোগান্তি কমাতে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। সড়ক ও রেলের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, কোনো পশুর হাট সড়কের ওপর বসানো যাবে না। হাটের প্রবেশপথ তৈরি করতে হবে মহাসড়কের বিপরীত দিকে। পাশাপাশি প্রতিটি হাটের জন্য কোথায় কতটুকু জায়গা নির্ধারণ করা হয়েছে তার বিস্তারিত ম্যাপ ও স্কেচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর ঈদের সরকারি ছুটি শুরু হবে ৪ জুন থেকে এবং ঈদের অন্তত ৩ দিন আগেই সরকারি অফিস আদালত বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির কারণে গত ঈদ উল ফিতরের যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হলেও এবার কোরবানির ঈদ বর্ষার শুরুতে হওয়ায় টানা বৃষ্টিতে ভোগান্তির আশঙ্কা রয়েছে। সড়ক ও মহাসড়কে ১৪৯টি যানজট-প্রবণ স্পট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ৪৯টি, ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কে ৫৪টি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ৬টি, ঢাকা সিলেট মহাসড়কে ৪২টি এবং ঢাকা পাটুরিয়া আরিচা মহাসড়কে ৮টি স্থানে যানজটের আশঙ্কা রয়েছে। উপদেষ্টা ফাউজুল কবির জানান, অতিরিক্ত ভাড়া আদায় এবং পশু পরিবহনকারী গাড়িতে চাঁদাবাজি বন্ধে কঠোর নজরদারি রাখা হবে। ঢাকা থেকে বের হওয়ার মুখে হানি ফ্লাইওভারে যানজট নিরসনে টোল আদায় প্রক্রিয়া দ্রুত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করছে। গত বছর ঈদ যাত্রায় মহাসড়কে পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখা, কারখানায় ধাপে ধাপে ছুটি সহ ২৭টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সিদ্ধান্ত হয়েছে কোরবানির হাটে পশু নামানো ও বিক্রি করা, পশু গাড়িতে ওঠানোর জন্য হাটের ভেতরেই আলাদা জায়গা রাখতে হবে। পর্যাপ্ত জায়গা না থাকলে এই কাজগুলো হাট থেকে দূরে সম্পন্ন করতে হবে। সরকারের এই পদক্ষেপগুলো ঈদ যাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি কতটা কমাতে পারবে সেটাই এখন দেখার বিষয়।